প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান একটি বক্তব্য দিয়েছেন। আমি সেই বক্তব্যটি উল্লেখ করতে চাই শরীফ ভাইয়ের কাছে যাওয়ার আগে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে যৌক্তিকভাবে বাস ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। তিনি বলেছেন, জনগণকে কষ্ট করতে হবে, প্রত্যেকটা মানুষ কষ্ট করছে। তিনি জানান, যেহেতু জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই এখন জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে। আমরা আশা করি এটা যৌক্তিকভাবে হবে। জটিলতা নিরসনে প্রয়োজনে এসি বাসের ভাড়া 2 বা 3টি স্তরে নির্ধারণ করা হবে এবং আসন্ন ঈদে সেটা কার্যকর করা হবে। এ বিষয়ে নিশ্চয়ই শরীফ ভাইয়ের কাছে খবর আছে। আমরা জানি শরীফ ভাই পরিবহন সেক্টরের সঙ্গে জড়িত অনেক বছর। ধন্যবাদ। প্রথমত আজিজ ভাই অনেকটা বলেছেন, বর্তমান যে পরিস্থিতি এটা আসলে বিএনপির সৃষ্টি করা না। বিএনপি অসময়ে ক্ষমতায় বসেছে এবং বিএনপির একটা আমরা পোড়া কপাল বলি না, যে আপনি খেয়াল করে দেখবেন যে বিএনপি যে কয়বার ক্ষমতা গ্রহণ করেছে, একটা আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির মুখে এমন একটা সংকট, যে সংকটটা বাংলাদেশ থেকে 1000 মাইল দূরে, কিন্তু তার অনিবার্য পরিণতি এসে পড়ছে, প্রভাব পড়ছে আমাদের অর্থনীতিতে এবং সেটা ছড়িয়ে যাচ্ছে সব জায়গায়। অর্থনীতির সাথে রাজনীতি, অর্থনীতির সাথে সমাজ, নিরাপত্তা সব কিছুর সম্পর্ক যেহেতু আছে, সেই কারণে প্রত্যেকটি জায়গায় তার একটা প্রভাব পড়ছে। এবং খেয়াল করে দেখবেন যে বিএনপির যে সমস্ত জায়গাগুলো ক্রিটিক করা যায়, সমালোচনা করা যায়, তার হিস্ট্রিতে তার একটা বড় অংশ এই যে এনার্জি ইস্যুর সাথে যুক্ত। আপনি সেটি কানসার্টের কথা বলেন, আপনি সেটি শনি রাকড়ার কথা বলেন, আপনি সেটি দিনাজপুরের ফুলবাড়ির কয়লা খনির কথা বলেন, এই ঘটনাগুলো ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিএনপি কোনো জায়গায় দক্ষতার পরিচয় দিতে পারেনি। সমন্বয়হীনতা ছিল, এখনও সমন্বয়হীনতা আছে। এবং ট্রাজিক জায়গাটা হচ্ছে, আমরা কিন্তু ছোটবেলা থেকে জানতাম যে জিয়াউর রহমান ইরান ইরাক যুদ্ধ বন্ধের ক্ষেত্রে তিনি একটা সাহসী রোল প্লে করেছিলেন। তিনি আমাদের যতটুকু সক্ষমতা ছিল তার থেকে সাহসটা ছিল অনেক বেশি। তিনি সাহসের পরিচয় দিয়েছিলেন এবং যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে তিনি একটা বাংলাদেশের অবস্থান থেকে তিনি একটা চেষ্টা করেছিলেন। তার অর্থ হলো যে বাংলাদেশ সেই সময় তার সামর্থ্য যতটুকু থাকুক, বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট তিনি একটা আন্তর্জাতিক পরিস্থিতিতে, এই ধরনের একটা পরিস্থিতিতে তিনি একটা সহনশীল জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছিলেন। সেই জায়গা থেকে ইরানের কাছ থেকে আমরা কেন শুনব, এবং সেই জিয়াউর রহমানের দল ক্ষমতায় থাকা অবস্থায়, যে আপনারা আমাদের সাথে ন্যায় বিচার করেননি, আমাদের যুদ্ধ, আমাদের উপরে যে আগ্রাসন, সেই আগ্রাসনের প্রতিবাদে আপনাদের যে রোলটা থাকা উচিত ছিল সেটি আপনারা করেননি বলে হরমুজ প্রণালীর থেকে যে জাহাজের বিষয়টা, আমি অনুরোধ করব সরকারকে এটি খুব সূক্ষ্মভাবে গুরুত্ব দিয়ে এটি বিবেচনা করার জন্য। এই অভিযোগটা আমরা শুনতে রাজি নই। এই অভিযোগটা বিএনপির রাজনীতির সাথে যায় না। কেন যায় না ওটি বললাম, যে জিয়াউর রহমানের দল এখন ক্ষমতায়, আমাদের তো স্বাভাবিকভাবে এই ইরানের প্রতি, এই ইরাকের প্রতি এবং পৃথিবীর যে সমস্ত জায়গায় মানুষ আক্রান্ত হচ্ছে, মজলুম যাদেরকে আমরা বলি, তাদের প্রতি তো একটা বিশেষ দুর্বলতা আমরা প্রদর্শন করব। কিন্তু এখানে সরকারের জায়গাটা ভিন্নতা হচ্ছে। সরকার কতগুলো সমস্যা ফেস করছে, প্রধানত অর্থনৈতিক, এবং এই অর্থনৈতিক সমস্যাগুলো এই সরকার দায়ী না। মাত্র 2 মাস ক্ষমতায় বসেছে, 60 মাসের 5 বছর মানে 5×12 = 60 মাস। তার মধ্যে 2 মাসের মধ্যে আমি একটা সরকারকে ভালো খারাপ আমি এই বিবেচনা বা এই সার্টিফিকেট দিতে রাজি নই। কারণ পরিস্থিতিটা আমরা জানি, আমাদের এখানে ডেভেলপমেন্ট হয়েছে এটা আমরা জানি। আবার এটাও সত্য যে এই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো করতে গিয়ে একসময় আমাদের রাষ্ট্রের দর্শনটা ছিল, যেহেতু আমাদের মাথাপিছু আয় বেড়েছে, সরকারের সব থেকে চমৎকার যে গল্পটা বলতে পছন্দ করত, যে আমাদের মাথাপিছু আয় বেড়েছে এবং এই মাথাপিছু আয় বাড়ার কারণে আমরা দ্রব্যমূল্য বা জ্বালানির মূল্য বৃদ্ধিতে আমাদের খুব একটা কষ্ট হয় না। আবার যে প্রেক্ষাপটে জ্বালানির মূল্য বৃদ্ধি, সেই প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে যেটা বলা হতো যে মানুষের খুব একটা কষ্ট হয় না, আজকের সরকারও কিন্তু সেই ধরনের একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করছে। আর ওই প্রেক্ষাপটে যে প্রতিবাদটা ছিল, দিনের বেলায় হেরিকেন জ্বালিয়ে রাস্তায় মিছিল করে প্রতিবাদ করেছে বিএনপি, এখন সেই বিএনপি সেই জ্বালানির তেলের দাম বাড়াতে বাধ্য হচ্ছে। তাহলে করণীয় কি? করণীয়টা হচ্ছে মানুষকে যৌক্তিকভাবে বলা,
যে এই প্রেক্ষাপটে এই পরিস্থিতিতে আমার বিকল্প কি আছে এবং সেটির সঙ্গে অ্যাডজাস্ট করা। আপনি এই জায়গাটায় সাধারণ মানুষের সাথে কথা বলেন, তাকে আপনি বোঝানোর চেষ্টা করেন। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো সমালোচনাটা করছে তাকে শত্রু না ভেবে আপনি প্রয়োজনে তাদেরকে জিজ্ঞেস করেন যে জামাত এখন বিরোধী দলে আছে, আপনি তাকে জিজ্ঞেস করেন যে ভাই তুমি যদি পাওয়ারে থাকতে তুমি কিভাবে এই পরিস্থিতিটা কন্ট্রোল করতে। কারণ এখানে গাল গল্প মারার সুযোগ নাই। ক্ষমতার বাইরে থেকে একসঙ্গেই কাজ করতে হবে, ক্ষমতার বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ক্ষমতায় বসার পর রাষ্ট্র পরিচালনাটা অনেক কঠিন, দায়িত্ব পাওয়ার পর বোঝা যায়। তো বিরোধী দলকে জিজ্ঞেস করা যে তুমি এটি নিয়ে ইস্যু করো না, তুমি এটি নিয়ে রাজনীতি করো না, তুমি বলো যে আমি কোন কোন ভাবে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা, কারণ আমার এই সমস্যাটা আমি সৃষ্টি করিনি, তবে ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের অবশ্যই দুর্বলতা আছে। আপনি যেটা বলছেন যে আমাদের সাপ্লাই সাফিসিয়েন্ট, তাহলে সাপ্লাই যদি সাফিসিয়েন্ট হয় তাহলে এক একটা পেট্রোল পাম্পকে কেন্দ্র করে 3 কিলোমিটার পর্যন্ত রাস্তায় যে 15 ঘন্টা 16 ঘন্টা কেন থাকবে? তার অর্থ হচ্ছে আমি তো কোনো লাইনে পতাকাওয়ালা কোনো গাড়ি দেখছি না, আমি কোনো পেট্রোল পাম্পে পতাকাওয়ালা কোনো গাড়ি তো জ্বালানির জন্য দাঁড়িয়ে আছে এটা দেখছি না। ঘটনা আছে, আজকে আমাদের একটি স্টোরি আছে সেটি নিয়ে, যে ভিআইপি পাস দিয়ে অনেকে ঢুকে যাচ্ছেন, লাইন ভেঙে যাচ্ছেন, যার যেভাবে খুশি আপনার যে সুবিধাটা, আপনি সুবিধাটা নিচ্ছেন আর আমাকে বলছেন যে আপনাকে কষ্ট করতে হবে। আপনি আপনার সুবিধাটা নিচ্ছেন, আপনার কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু আমাকে বলছেন আপনাকে কষ্ট করতে হবে। হ্যাঁ, আমি কষ্ট করতে রাজি। কেন কষ্ট করব সেটা আপনি আমাকে বলেন, পরিস্থিতি কি সেটা আমাকে বলেন। কিন্তু আমি যদি কষ্ট করতে পারি এবং আপনি কষ্ট না করে আপনার যে ব্যর্থতাটা কেবলমাত্র আমার উপরে চাপিয়ে দেবেন, তাহলে আমি আপনার কথা শুনতে রাজি না। সরকারকে এই জায়গাটায় সাশ্রয়ী হতে হবে, নিজেকে, তার অপ্রয়োজনীয় খরচ এটি বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, আমাদের যে কূটনৈতিক যে তৎপরতাগুলো, সেই তৎপরতাগুলো যথার্থভাবে আমরা মনে হয় দেখাতে পারছি না। তা না হলে এই যে ইরানের সঙ্গে, যেটাই আমি বললাম, হরমুজ থেকে আমাদের জাহাজ বের হতে পারছে না, আমার মনে হয় যে এই ক্ষেত্রে আমাদের দেখলাম পররাষ্ট্রমন্ত্রী গতকালই দেখলাম আমরা যে সেটি হয়তো বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন। আমি তো দেখতে চাই ইরানের যে রাষ্ট্রদূত যিনি আছেন তার সাথে আমাদের রেসপন্সিবল যারা আছেন তারা বৈঠক করবেন, তারা বলবেন, তাদেরকে বুঝিয়ে বলবেন যে আমাদের সম্পর্কে আপনারা যাতে ভুল না বোঝেন। কারণ এই মুহূর্তে আমার একটা স্টেটমেন্ট ইরানের যুদ্ধ পরিস্থিতিতে খুব বেশি প্রভাব না ফেললেও ইরানের একটা সিদ্ধান্ত আমার ইকোনমিতে একটা বিরাট প্রভাব ফেলবে। সুতরাং আমাকে প্রয়োজনে স্ব-উদ্যোগী হয়ে এই ভুল বোঝাবুঝি বলেন, এই দূরত্ব বলেন, এটি ঘুচিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু আমি সরকারের সেই চেষ্টাটা দেখছি না। প্রধানমন্ত্রী কতগুলি ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছেন। আজিজ ভাই বলেছেন খুব স্বল্প সময়ের মধ্যে কৃষি লোন যে মাফ করে দেওয়া, এটি একটি যুগান্তকারী ঘটনা। আমাদের পল্লী বিদ্যুতের যে হয়রানি ছিল সেটি তারা বন্ধ করেছে, কার্ড দিচ্ছে বিভিন্ন জায়গায়। এই টাকাটা একটা টাকাও বিদেশে পাচার হবে না এটি বলতে পারি। 10,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা গ্রামীণ ইকোনমিতে নতুন এক ধরনের প্রণোদনা সৃষ্টি করবে, খুবই ইতিবাচক। কিন্তু একই সাথে এটাকে আপনার পরিকল্পনার মধ্যে কোনটা এই মুহূর্তে প্রয়োজন, প্রায়োরিটিটা সেট করতে হবে। গতকালকে দেখলাম যে সরকার আমাদের সম্ভবত অর্থমন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি গঠন করেছে। আমি গত কয়েকটা প্রোগ্রামে এই কথাটা বলেছিলাম যে তার নির্বাচনী যে প্রতিশ্রুতি, এটি বাস্তবায়নে যেহেতু হিউজ অর্থের সম্পর্ক এখানে রয়েছে, স্কেলটা অনেক লার্জ, সুতরাং এটিকে খুব প্ল্যানফুলি করা দরকার। এবং গতকালকে দেখলাম যে সরকার একটা উচ্চ পর্যায়ের একটা কমিটি করেছে যারা এই যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বড় যে সমস্ত কর্মসূচিগুলো, এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ, অর্থায়ন থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলো বিবেচনা করছে। আমি এটাকে ইতিবাচকভাবে দেখি।